হ্যাপি নিউ ইয়ার 2021। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত এই নতুন বছরে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাই। আমি তাপস কুমার শাখারি, হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান। বিগত 2020 সালটা আমাদের জন্য খুব বেদনাদায়ক এবং খুব মর্মাহত হয়েছি আমরা। এই করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা প্রায় শিক্ষা ব্যবস্থায় অনেকটাই ধ্বংসের মুখে। শিক্ষা ব্যবস্থাটা করোনা 2020 সালের মার্চের 17 তারিখ থেকে 2020-এর পুরো সালটাই বন্ধ ছিল। তাই আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে অনলাইন ক্লাসেও তোমরাও কিছু শিখতে পারবে। তাই বসে না থেকে তোমরা এই অনলাইন ক্লাসে জয়েন করো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, কারণ করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব আজ স্থবির, লক্ষ লক্ষ লোকের প্রাণহানি। আর এই 2020 সালটা আমাদের জন্য আসলেই বেদনাদায়ক। আশা করি নতুন বছরে আমাদের এই করোনার প্রাদুর্ভাবটা কমবে এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তোমরা অনেকে স্কুল কলেজে গিয়ে সকলেই স্কুল কলেজে গিয়ে ক্লাস করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজ আমি তোমাদের সামনে নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি, যে অধ্যায়টা অষ্টম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একাদশ বিএম শ্রেণীর জন্য। অধ্যায়টার নাম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব বলতে আমরা প্রথমেই দেখে নিতে পারি যে দৃশ্যমান সম্পদটা কী এবং অদৃশ্যমান সম্পদটা কী, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দৃশ্যমান সম্পদটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, যে সম্পদ ব্যবহারের ফলে আমরা এর সুবিধাটা অনেক বছর পর্যন্ত পেতে পারি এবং এর দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য এই দৃশ্যমান সম্পদগুলো অবশ্যই অপরিহার্য, যেমন ভূমি, ধান, কোড়া, চেয়ার, টেবিল, আসবাবপত্র ইত্যাদি। দৃশ্যমান সম্পদ সাধারণত একাধিক বছরের জন্য হয়ে থাকে। এই স্থায়ী সম্পদটা সাধারণত একাধিক বছরের জন্য হয়ে থাকে, আর চলতি সম্পদটা সাধারণত 1 বছর বা তার কম সময়ের ভিতরে হয়ে থাকে। তা দৃশ্যমান সম্পদকে আমরা আবার স্থায়ী সম্পদকে আবার আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। দৃশ্যমান সম্পদের ভিতরে আমাদের স্থায়ী সম্পদটা আছে। আজ আমাদের প্রধান আলোচনার বিষয় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। তার ভিতর থেকে অবচয়টাকে আমরা মেনলি ফোকাস করব। অবচয়টা সাধারণত আমাদের দৃশ্যমান অদৃশ্যমান উভয় সম্পদের ভিতরে হতে পারে, তবে তার ভিতরে আমরা সাধারণত স্থায়ী সম্পদের অবচয়টাই আমরা বেশি নির্ণয় করব। তো স্থায়ী সম্পদের অবচয় নির্ণয় করতে হলে আমাদের অবচয় সম্পর্কে জানতে হবে। অবচয় কাকে বলে, অবচয় কত প্রকার এবং অবচয়ের কারণটা কী। অবচয়টা হচ্ছে সেই হিসাব, যে হিসাব আমরা সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে সাধারণত সম্পদগুলো প্রতি বছর যে পরিমাণ হ্রাস পায়, সম্পদের মান যে পরিমাণ হ্রাস পায়, সেটাকে বলা হচ্ছে অবচয়। তাহলে অবচয়টা হলো সম্পদ প্রতি বছর ব্যবহারের ফলে সম্পদের পরিমাণ প্রতি বছর যে পরিমাণ হ্রাস পায় বা মূল্য কমে যায়, সেটাকে বলা হয় অবচয়। এখন দেখা যাক এই অবচয়টা কয় প্রকার। এই অবচয়টা সাধারণত আমরা 13 প্রকার ওদের দেখি। অবচয় নির্ণয় পদ্ধতি আগেই বলেছি, অবচয় আমাদের সাধারণত 13 প্রকার আমরা অবচয় ধরতে পারি। এর ভিতরে প্রথম হচ্ছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা বোর্ডে লিখলে তাহলে বুঝতে পারবো ভালো করে। 1 নম্বর হচ্ছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। 2 নম্বর হচ্ছে
ক্রমহ্রাসমান জের পদ্ধতি, 3 নম্বরে হলো বার্ষিকী পদ্ধতি, 4 নম্বর হলো বর্ষ সংখ্যার পদ্ধতি, 5 নম্বর হলো অবচয় তহবিল পদ্ধতি, 6 নম্বর হলো বীমাপত্র পদ্ধতি, 7 নম্বর হলো পুনর্মূল্যায়ন পদ্ধতি, 8 নম্বর হলো প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি, 9 নম্বর হলো ক্ষয়ানুপাতিক পদ্ধতি, 10 নম্বর হলো যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি, 11 নম্বর হলো উৎপাদন একক পদ্ধতি, 12 নম্বর হলো মাইল হার পদ্ধতি, 13 নম্বর হলো মেরামত সঞ্চিতি পদ্ধতি। তাহলে এই 13 প্রকার অবচয় নির্ণয় পদ্ধতি আমরা সাধারণত 13 প্রকার দেখি। এক হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, 2 হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, 3 হলো বার্ষিক পদ্ধতি, 4 হচ্ছে বর্ষ সংখ্যার পদ্ধতি, 5 হলো অবচয় তহবিল পদ্ধতি, 6 হচ্ছে বীমাপত্র পদ্ধতি, 7 হলো পুনর্মূল্যায়ন পদ্ধতি, 8 হচ্ছে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি, 9 হলো ক্ষয়ানুপাতিক পদ্ধতি, 10 হলো যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি, 11 হলো উৎপাদন একক পদ্ধতি, 12 হলো মাইল হার পদ্ধতি, 13 হলো মেরামত সঞ্চিতি পদ্ধতি। তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে সে অবজেক্টিভে আসে যে অবচয় নির্ণয় পদ্ধতি কতটি, 13টি, 14টি, 15টি, 16টি। তা অবশ্যই আমাদের 13টি পদ্ধতি করব, আমরা টিক চিহ্ন দেব। এর ভিতর থেকে আমরা সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই দুইটা পদ্ধতিতে আমাদের কি কি জাতীয় অঙ্ক আসে সেই অঙ্কগুলো আমরা করব এবং এই অঙ্ক করার নিয়মগুলো কি আছে সেটা আমরা আজকে জানব। তাহলে এই 13 প্রকার তোমরা একটু ভালো করে দেখো। স্টুডেন্ট, তোমরা অবশ্যই 13 প্রকারের ভিতর থেকে আমরা দুইটা বেছে নিয়েছি, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির অপর নাম স্থির কিস্তি পদ্ধতি, আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি যেটা আছে ওটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাই এই সকল এই পদ্ধতি দুইটি কাকে বলে সেটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। সরলরৈখিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে
অবচয়ের পরিমাণ প্রতি বছর একই থাকে, অর্থাৎ অবচয় এই বছরে যদি 5,000 হয়, সামনের বছরও 5,000, তার বছর পরের বছরও 5,000, তার পরের বছর, অর্থাৎ যত বছর মেয়াদি আমাদের করতে বলবে তত বছর মেয়াদি আমাদের ওই 5,000 পরিমাণ থাকবে। তাহলে কি বোঝা গেল যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ একই থাকবে প্রতি বছরে। দ্বিতীয়ত, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর আস্তে আস্তে কমবে, অর্থাৎ এই বছর যদি 5,000 হয়, হয়তো আগামী বছরে 4,500, হয়তো তার পরের বছরে 4,000, হয়তো তার পরের বছরে 3,500, এভাবে আস্তে আস্তে আমাদের পার্সেন্টেজ অনুযায়ী কমবে। তাহলে কি বলা হলো, সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর একই থাকে বা স্থির থাকে সেটাকে বলা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি আছে যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর আস্তে আস্তে বা ক্রমে ক্রমে হ্রাস পায় সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে এই দুইটা পদ্ধতির আমাদের আমরা অঙ্ক করব এবং এই দুইটা পদ্ধতিতে কিভাবে আমাদের অঙ্ক করতে হয় সেই নিয়মগুলো আমরা জানব এবং এর করণীয় কাজ সাধারণত কি কি হয় সেটা সম্পর্কে আমরা জানব। তাহলে চলো আমরা এই সরলরৈখিক পদ্ধতিতে কি কি জিনিস আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি কি জিনিস করণীয় থাকে সেগুলো আগে জানি। করণীয় কাজ, করণীয় এই দুইটা পদ্ধতিতে আমাদের কি কি কাজ সাধারণত করতে হবে সেটা সম্পর্কে আগে আগে আমাদের জানতে হবে, কারণ প্রশ্ন না জানলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না, প্রশ্নটা না বুঝলে আমরা সেটার উত্তর দিতে পারবো না, তাই আগে আমাদের প্রশ্নটা জানতে হবে। 1 নম্বরে আমাদের করণীয় থাকবে সম্পদের মোট মূল্য নির্ণয়। সম্পদের মোট মূল্য নির্ণয় বলতে আমরা কি বুঝি? সম্পদের মোট মূল্য নির্ণয় বলতে আমরা সম্পদের ক্রয় মূল্য প্লাস ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচটাকে বুঝি। তাহলে আমি লিখে দিই, উত্তরটা এখানে দিয়ে দিই, সম্পদের ক্রয় মূল্য প্লাস ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এখন আনুষঙ্গিক খরচ বলতে আমরা কি বুঝি? ক্রয় করলে পরিবহন ব্যয় আছে, ভ্যাট আছে, মেরামত ব্যয় আছে, সংস্থাপন ব্যয় আছে, এগুলোকে আমরা আনুষঙ্গিক খরচ বুঝি। তাহলে সম্পদ কত টাকা আমরা ক্রয় করলাম এবং এই ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করলে আমরা সম্পদের মোট মূল্যটা পেয়ে যাব। এখানে আমাদের প্রতিটার নিচে কিন্তু অ্যান্সার লিখে দিচ্ছি, তাই তোমরা একটু ভালো করে এইগুলো একটু ভালো দেখবে। 2 নম্বর হচ্ছে সরলরৈখিক পদ্ধতি বার্ষিক অবচয় নির্ণয়। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়। কিভাবে আমরা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করব সেটা আমাদের জানতে হবে। তাহলে উত্তরটা এখানে আমি লিখে দিই, সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল। সম্পদের মোট মূল্য আমরা আগেই নির্ণয় করছি। ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে একটা সম্পদ যখন আমরা কিনি এবং কত বছর মেয়াদী সম্পদটা চলবে তার একটা ক্যালকুলেশন করার পরে সম্পদের মূল্য সেই তার জীবন শেষে যেটা পাওয়া যায় সেটাকে ভগ্নাবশেষ মূল্য বলা হয়। অর্থাৎ এটা সম্পদ থেকে মাইনাস করে এবং কত বছর মেয়াদী আমরা কিনলাম, কত বছর মেয়াদী চলবে সেটা দিয়ে আমরা ভাগ করবো, হয়তো 5 বছর বা 10 বছর ইত্যাদি দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে বার্ষিক অবচয় নির্ণয়।
তাহলে আনুমানিক আয়ুষ্কালটা আমরা প্রশ্নে আমাদের দেওয়া থাকবে, সেটা আমাদের দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল। 3 নম্বরে আমার থাকবে সরলরৈখিক পদ্ধতিতে অবস্থার হার নির্ণয়। সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয়। সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে আমরা অবশ্যইটা নির্ণয় করব সেটা আমাদের এখানে বের করতে হবে। অর্থাৎ 1 বাই আয়ুষ্কাল ইন্টু 100। ধরি আমরা আয়ুষ্কাল 10 বছর, আমরা 1/10 লিখে ইন্টু 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমাদের পার্সেন্টেজটা আমরা পেয়ে যাব। তাহলে এই 3টা সূত্র ভালো করে দেখো, কারণ এই 3টা সূত্র খুব গুরুত্বপূর্ণ তোমাদের। এরপরে আমরা আসব ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয়। 4 নাম্বার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয়। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবশ্যই হার নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে সেটা উত্তরটা আমি সাথে সাথে লিখে দিই। 1 বাই আয়ুষ্কাল ইন্টু 100 ইন্টু 2। আমরা এটাকে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিও বলতে পারি। তাহলে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয় 1 বাই আয়ুষ্কাল ইন্টু 100 ইন্টু 2। এরপর আমাদের থাকবে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের সারণী তৈরি। এটা আমরা যখন সারণীটা করব তখন অঙ্কটা করব তখন আমরা এই সারণীটা দেখাবো, কারণ এটার সলভ করে করতে হবে, যে কারণে এখানে দেখানো গেল না, আমরা অঙ্ক করার সময় দেখব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই সারণী তৈরি। এটা আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা দেখাবো এটা, কারণ এটা সলভ করেই করতে হবে আমাদের। এটা আমাদের প্রশ্ন, আগে আমি প্রশ্নটা সম্পর্কে জানি তারপরে আমরা এর উত্তর দেব। 7 নম্বর আছে প্রয়োজনীয় জাবেদা। হ্যাঁ, প্রয়োজনীয় জাবেদাটা আমরা কিভাবে করব এটা আমি দেখাবো। আগে আমি কোশ্চেনগুলো জানি। 8 নম্বর আছে প্রয়োজনীয় খতিয়ান। 9 নম্বর আছে আর্থিক অবস্থার বিবরণ। মোটামুটি এই কটা প্রশ্নই আমাদের অবসরের ভিতরে থাকে, তো এই প্রশ্নগুলো আগে তোমাদের জানতে হবে, তারপরে এর অঙ্ক করাটা শিখতে হবে। তা আমি একটু পরে এই প্রয়োজনীয় জাবেদাটা কিভাবে করতে হয়, জাবেদা করার নিয়মটা লিখে দেব, তোমরা সেটা মুখস্থ করবে। আশা করি এই কটা প্রশ্ন জানলেই
অবসর সম্পর্কে তোমরা মোটামুটি ভালো করে জানতে পারবে। দেখো প্রশ্নগুলো আবার একটু। তাহলে জাবেদা করার নিয়মাবলী, জাবেদা কিভাবে আমাদের করতে হয়, জাবেদার নিয়মাবলী। আমরা আগে জাবেদার ছকটা টানি। এই ছক টানাটা তোমরা অবশ্যই জানো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শিক্ষার্থী, এটা কিন্তু তোমাদের জীবনের প্রথম অবসরের চ্যাপ্টার। এর আগে তোমরা 9-10 এটা করো নাই। তাই একাদশ বিএম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুব সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা আগে অবসরটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা যদি জানা যায় তাহলে এই জাবেদাগুলো করা যাবে। তাই ভালো করে তোমরা একটু মনে রাখবে। তাহলে এই অধ্যায়ে আমাদের প্রশ্ন হচ্ছে, কি ছিল প্রশ্ন? সম্পদের মোট মূল্য নির্ণয়, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী তৈরি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের সারণী তৈরি, জাবেদা দাখিলা, প্রয়োজনীয় খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী। এই কটা প্রশ্নই সাধারণত এর ভিতর থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। তাই সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি কিছুটা লিখে দিয়েছি। এখন শুধু জাবেদা করতে হবে। জাবেদায় প্রতি বছরের জন্য সাধারণত 2টি করে জাবেদা থাকে। যদি 3 বছর মেয়াদি করতে বলে তাহলে 6টি জাবেদা, আর একটা এক্সট্রা জাবেদা থাকে যখন সম্পদ ক্রয় করা হয়। যখন সম্পদ ক্রয় করা হয় তার জন্য একটা জাবেদা থাকে। তাহলে সেই জাবেদাটা আমরা 1 নম্বর জাবেদাটা কিভাবে আমরা করব? যখন সম্পদ ক্রয় করা হয়। যখন সম্পদ ক্রয় করা হয় অর্থাৎ সম্পদ হিসাব ডেবিট, ওই সম্পদ হিসাব ডেবিট নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব আসার কারণ, যদি চেকের মাধ্যমে ক্রয় করা হয় তাহলে ব্যাংক হিসাব আসবে, আর নগদে গেলে নগদের ঘরে। অর্থাৎ ডেবিট টাকা ডেবিটের ঘরে, ক্রেডিটের টাকা ক্রেডিটের ঘরে। যে সম্পত্তিটা আমরা ক্রয় করব সেটাকে আমরা ওই সম্পদ বলি সম্পদ হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। এটা সম্পত্তি ক্রয়ের জন্য আমাদের যাবে না। এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, যে তারিখে আমরা সম্পদ কিনব, আর সালটা যে কোনো সাল হতে পারে। এবার অবচয়টা নির্ণয় করব ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ বছর শেষে, যে ডিসেম্বর 31। প্রথমে আমরা অবচয় নির্ণয় করব। অবচয় নির্ণয়ের জন্য কি জাবেদা হবে সেটা আমরা লিখব। এরপর অবচয়কে আমরা আয় সারাংশে স্থানান্তর করব। অর্থাৎ আমরা প্রথমে অবচয় নির্ণয়ের জন্য, অবচয় ধার্যের জন্য বা অবচয় নির্ণয়ের জন্য অবচয় হিসাব ডেবিট, হিসাব যে সম্পদ আমরা কিনবো সেই সম্পদের নাম ধরে যন্ত্রপাতি, ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট।
তাহলে অবচয় নির্ণয়ের জন্য আমার অবচয় হিসাব ডেবিট বা অবচয় ধার্যের জন্য পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যদি যন্ত্রপাতি আমরা কিনি তাহলে যন্ত্রপাতির নাম, যদি আসবাবপত্র কিনি আমরা আসবাবপত্রের নাম, যে কোনো সম্পদ কিনলে তার নামটা এখানে বসাতে হবে, কারণ বহু সম্পদের অবচয় হতে পারে, নাম না বসালে আমরা কোন সম্পদের কোন অবচয়টা আমরা বের করতে পারবো না। তাই এখানে যন্ত্রপাতি আমরা ধরে নিলাম যে যন্ত্রপাতির অবচয় নির্ণয় করছি, সেই ক্ষেত্রে আমরা যন্ত্রপাতির নামটাই বেশি ব্যবহার করছি। তাহলে এবার অবচয়কে আমরা আয় সারাংশে স্থানান্তরের জন্য বা অবচয়কে জিরো ব্যালেন্স করার জন্য অবচয় হিসাবকে আয় সারাংশে স্থানান্তরের জন্য আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট। এভাবে প্রতি বছর আমার দুইটা জাবেদাই হবে, আর একটা থাকবে সম্পদ ক্রয়ের জন্য। যদি মাঝখানে কোনো সম্পদ ক্রয় করে তাহলে মাঝখানে আবার সম্পদের নামটা আসবে, আবার এই জাবেদাটা আসবে। সাধারণত আমরা এই ছোট ছোট অঙ্কের ভিতরে একটা জানুয়ারি 1 তারিখেই কিনি, অথবা জুলাইয়ের 1 তারিখে, অথবা মার্চের 1 তারিখে, যে কোনো সালে কিনলে বা তারিখে কিনলে আমরা এই জাবেদাটা বসাবো, আর 31শে ডিসেম্বর গিয়ে এই দুইটা জাবেদা বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবচয় নির্ণয়ের জন্য অবশ্যই এই তিনটা জাবেদা মনে রাখবে। এই তিনটা জাবেদা মনে না রাখলে তোমরা কিন্তু পারবে না, কারণ তোমাদের এটা জীবনের প্রথম অঙ্ক এবং এ পর্যন্ত তোমরা 9, 10 বা কখনো করো নাই। তাই একাদশ বিএম শ্রেণীর জন্য এটা অতি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা অঙ্ক থাকবেই। তাই তোমরা বোঝার জন্য ভালো করে সূত্রটা আবার দেখো। প্রিয় শিক্ষার্থী, করোনার কারণে তোমাদের লেখাপড়ার অনেক ব্যাঘাত ঘটেছে আমরা জানি, কারণ তোমরা বাসাতেও ভালো নেই, যে যেখানে আছে সে কোনোখানে কেউ ভালো নেই, আমরাও ভালো নেই, কারণ তোমাদের সান্নিধ্যে আমরা যেতে পারছি না, তোমাদেরকে আমরা অঙ্ক সরাসরি বোঝাতে পারছি না। তাই অনলাইন ক্লাসে যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করছি। তাই অনলাইন ক্লাসগুলো ভালো করে ফলো করবে, এবং এই অনলাইন ক্লাসের যে ক্লাসগুলো আমরা নিয়ে ফেলবো, পরবর্তীতে এই ক্লাসগুলো আর নিতে পারবো না, কারণ সময় খুব কম থাকবে, যে কারণে অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কখনোই তোমরা মিস করবে না। এই নিয়মকানুনগুলো আমরা যেভাবে দিচ্ছি এটা বারবার তোমরা দেখবে, বারবার করে অঙ্ক করবে, এবং আমরা যে অঙ্কগুলো বইয়ের, তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো করিয়েছি বা করাবো, সেই অঙ্কগুলোই তোমরা ফলো করলেই অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তা না হলে কোনো কিছু শিখতে পারবে না, কারণ কলেজ খুললে আমরা এই টাইমটা কিন্তু আর পাবো না যে তোমাদেরকে আবার পুনরাবৃত্তি করে সেগুলো শেখাবো, কারণ অলরেডি অনেক টাইম পার হয়ে গেছে। এই অনেক টাইমের ভিতরে আরও আমাদের অনেকগুলি অধ্যায় আছে। আমরা প্রথমে জাবেদা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের জাবেদা এবং নগদান বই করছি, এবং আজ অষ্টম অধ্যায়ের এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব অর্থাৎ অবচয় চ্যাপ্টারটা আমরা করাচ্ছি। এটার চ্যাপ্টারের নাম আছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব, কিন্তু এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবের ভিতরে অবচয় অঙ্কগুলো আছে। সেই অবচয়ের অঙ্কগুলোই আমরা তোমাদের করাবো, এবং এই পাঠ্য বইয়েরই অঙ্কগুলো করাবো। তোমরা বইগুলো থেকে ভালো করে এগুলো একটু দেখবে, এবং আমাদের সাথে যদি না বুঝতে পারো তো ফোন করবে। আমাদের ফোন নাম্বার, অবশ্যই আমার ফোন নাম্বার তোমাদের দেওয়া আছে, এবং তারপরেও আমি লিখে দেবো আমার ফোন নাম্বারটা, তোমরা একটু লিখে নাও। 01713663355। আমি আবারও বলছি 01713663355।
55। এই নাম্বারে ফোন করবে। যে কোনো অ্যাকাউন্টিংয়ের যে কোনো সমস্যা, যে কোনো কোনো জটিলতা যদি না বুঝতে পারো অবশ্যই ফোন করবে, এবং ফোন করার সাথে সাথে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা, এবং ভালো করে শিখতে পারো। সেক্ষেত্রে তোমাদের কোনো কোচিং তো এখন খোলাই নেই, কোনো প্রাইভেট পড়া লাগবে না। আশা করি তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখবে, এবং এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু সমস্ত অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাই ঘরে বসেই তোমরা শিখতে পারবে। এই ঘরে বসে শেখার কিন্তু আলাদা একটা মজা আছে। এই মজার ভিতরে এই বারবার করে এই ক্লাসগুলো দেখবে, বারবার করে বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমাকে ফোন করবে। আমি আজ একটা অঙ্ক তোমাদেরকে পড়ে শোনাবো। এই অঙ্কটা অবশ্যই তোমরা একটু বাসায় করার চেষ্টা করবে। সামিটেড আজ 2018 সালের 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করেন। 5 লক্ষ টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করেন। এর সংস্থাপন ব্যয় 15,000 টাকা, পরিবহন ব্যয় 10,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। প্রতি বছর হিসাবকাল শেষ হয় 31শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে এখানে একটা অঙ্ক যেটা হচ্ছে সামি ট্রেডার্স কলেজ